হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ৩৫। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মায়া। আয়নের কথায় শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততায় ছুটল বাহিরের দিকে, হৃদের উদ্দেশ্যে। হেনা খান, আরাফ খান শশীর লাজুকতার মুখটা দেখে হাসল। আয়ন এতক্ষণে জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। আয়ন এসেছে পর থেকে এই নিয়ে বেশ কয়েকবার জুইকে সে আর চোখে পরখ করেছে, কিন্তু মেয়েটা সেই কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তা খেয়েই যাচ্ছে। আয়নকে চোখের দেখা পর্যন্ত দেখছে না। আশ্চর্য, আয়ন যে এসেছে মেয়েটার ভাবান্তর নেই কেন? এমনটা তো হওয়ার কথা না। আয়ন যে আজ আসবে এই মেয়ে তো জানতো। আয়নের জন্য জুয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল তাহলে। আয়ন জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জুই, আমাকে তরমুজ কাটা প্লেটটা দেন তো। জুই চোখ তুলে সরাসরি তাকালো আয়নের দিকে। লোকটার উপস্থিত সে দেখেছিল, কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতন কিছু হয়নি বলে নিজের নাস্তা শেষ করছিল। হঠাৎ আয়নের ডাকে সরাসরি তাকানোতে চোখাচোখি হলো দুজনের। আয়ন তখনও তাকিয়ে। জুই চোখ ঘুরিয়ে দেখলো আয়নের হাতের কাছে আরও একটা প্লেটে তরমুজ কাটা আছে। সেটা আয়ন চাইলেই নিয়ে খেতে পারে, অথচ আয়ন জুইকে দেওয়ার তরমুজ প্লেটটা চাচ্ছে। সৌজন্য বজায় জুই আস্তে করে নিজের ফল কাটা প্লেটটা এগিয়ে দিতে আয়ন সেটা নিজের কাছে টেনে নিল। কাটা চামচ লাগিয়ে মুখে তুলতে তুলতে আবারও জুইকে বলল, জুই, আমাকে আমের প্লেটটাও দেন। জুই এইবারও হাতে হাতে আয়নকে আমের প্লেট এগিয়ে দিল। আয়ন সেটা নিতে আবারও বলল, পানি গ্লাসটা দেন। জুই এবার তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল। লোকটার সাথে জুইয়ের যতবার দেখা হয় ততবারই জুইকে দিয়ে সে নিজের কাজ করায়, কিন্তু কেন সেটা জানে না জুই। বাড়িতে আসা মেহমানকে দিয়ে যে কাজ করানো যায় সেটা আয়নকে না দেখলে হয়তো জুই জানতো না। আয়ন জুইয়ের থেকে পানি গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুইকে একটা চোখ মারল। আয়নের হঠাৎ কাণ্ড হতবুদ্ধি হয়ে বসে রইল জুই। এই লোক হঠাৎ জুইকে চোখ মারলো কেন জানা নেই জুইয়ের, শুধু স্তব্ধ নির্বাক হয়ে বসা রইল। তবে জুইয়ের মনটা বেশ পুড়ছে রাদীপের জন্য। ঢাকা আসার আগেই রাদীপের সঙ্গে জুইয়ের কথা হয়েছিল। রাদীপ বলেছিল আজ খান বাড়িতে আসবে জুইয়ের সঙ্গে দেখা করতে, জুই যেন অপেক্ষা করে বসে থাকে তার জন্য। আর সেই থেকে জুই রাদীপের জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে এখন রাদীপ দেশের বাইরে থাকে কিভাবে? কিছুক্ষণ আগেও তো দুজনের কথা হয়েছিল। রাদীপ জুইকে বলেছিল সে রাস্তার জ্যামে বসে আছে, তবে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন জুইকে অপেক্ষা করিয়ে রাদীপ আসলো না, উল্টো আয়নের মুখে শুনতে হচ্ছে রাদীপ দেশে নেই। সকলের খাওয়া দাওয়ার মধ্যে হৃদ মেইন দরজা দিয়ে খানবাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বেখেয়ালি চোখ পড়ল ডাইনিংয়ে। সেখান থেকে বেশ কথাবার্তার হাসাহাসি শব্দ আসছে। হৃদ প্রথমে গম্ভীর আর স্বাভাবিক ন্যায় তাকালেও কয়েক সেকেন্ডের মধ্যে ভ্রুর কুঁচকে গেল মায়ের পাশে অপরিচিত ছেলে নাদিমকে বসে থাকতে দেখে। যদিও নাদিম বা মায়ের মধ্যে তেমন কোনো কথাবার্তা হচ্ছিল না, তারপরেও মায়ের পাশে নাদিমের বসার বিষয়টি পছন্দ হয়নি তার। ডাইনিংয়ে স্পেস বড়। মায়া অন্য কোনো একটা খালি চেয়ারে বসলেই হতো, কিন্তু তা না করে অপরিচিত ছেলে পাশাপাশি বসাটা হৃদের অপছন্দের কারণ হলো। হৃদ সেদিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই ডাইনিং থেকে হেনা খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে ডাকলো হৃদকে। হৃদ সরু চোখে তাকালো হেনা খানের ব্যস্ত পথ চলার দিকে, তারপর চোখ ঘুরালো পুনরায় মায়ের দিকে। হেনা খানের ডাকে উপস্থিত ডাইনিং টেবিলের সকলে ঘাড় ঘুরিয়ে ততক্ষণে হৃদের দিকে তাকিয়েছে। মায়াও হেনা খানের ডাকে চমকে উঠে তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকাতেই চোখাচোখি হলো হৃদের সাথে। মায়া ভয়ার্ত দৃষ্টি হৃদ থেকে নামিয়ে নিতে গিয়ে চোখ পড়ল হৃদের পাশাপাশি দাঁড়িয়ে থাকা শশীর দিকে। তারপর তাকালো শশীর হাতে থাকা খালি শরবতের গ্লাসটার দিকে। হৃদ শশীর দেয়া শরবতটুকু পান করেছে সেটা বুঝতে পারে মায়া। কি মনে করে আবারও হৃদের দিকে তাকালে পুনরায় চোখাচোখি হলো দুজনে। হৃদ তখন থেকেই ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়ের দিকে। আর হৃদের চেয়ে থাকার কারণ হলো মায়ের পাশে বসে থাকা নাদিম মায়ের দিকে আম কাটা ফলের প্লেটটা এগিয়ে দিচ্ছে মায়ের অগোচরে খাওয়ার জন্য, কিন্তু মায়ের পেছন ঘুরে হৃদের দিকে তাকিয়ে থাকার জন্য হয়তো সেটা লক্ষ্য করেনি, কিন্তু হৃদের বাজ পাখি নজরে সেটা মুহূর্তে ধরা পড়ল। মায়া হঠাৎ করে কেন জানি আরো একবার পরখ করলো হৃদকে, তাও মনোযোগ দিয়ে। হৃদকে বড্ড ক্লান্ত দেখালো, চোখে মুখে বেশ ক্লান্তির ছাপ, কিন্তু
মুডি হৃদ খানের অ্যাটিটিউড কমল না। গায়ের কোট বাম হাতের ভাঁজে ফেলে ডান হাতটা ডান পকেটে গুজে মায়ের দিকে চেয়ে আছে বাজপাখির দৃষ্টিতে, যেন চোখ দিয়ে গুলি করবে মায়াকে। মায়া জড়সড় হয়ে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা শশীর দিকে। হৃদ আর শশীকে পাশাপাশি সুন্দর লাগছে, দুজনের হাইটে হাইটে মিলে যাচ্ছে। যদিও শশী হৃদের মতন অত লম্বা নয়, তারপরও বেশ দারুণ লাগলো মায়ের চোখে। লম্বা ছেলেদের লম্বা প্রেমিকায় মানায়। আচ্ছা, শশীর হাইট কত হবে? 5 ফিট 6 নাকি 5 ফিট 7? হৃদকে দেখে হেনা খানের পাশাপাশি আরিফও নাস্তার টেবিল ছেড়ে এগিয়ে আসলো হৃদের সাথে কথা বলার জন্য। এর মধ্যেই শশী হৃদকে উদ্দেশ্য করে রিনিয়ে বলল, তোমাকে কফি করে দিব? দে। রুমে দিয়ে আসবো নাকি এখানে? রুমে দে। শশীর কথার মাঝে হৃদ অল্প কথায় উত্তর করল। শশী হেনাগানকে পাশ কাটিয়ে বিনা বাক্যে হাঁটলো কিচেনের দিকে। মায়া শুধু দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ নিশ্চুপ থেকে। হৃদ শশীর কথাবার্তা আচার আচরণে মায়ার মনে হলো দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক, এমনকি দুজন দুজনের সঙ্গেও অনেক ফ্রি। হয়তো রোজকার রুটিন মাফিক শশী এমন করে হৃদের খেয়াল রাখে। অন্তত হৃদের স্বাভাবিক আচারে মায়ের তেমনই ঠেকল। হৃদের ভয়ে জড়সড় হয়ে থাকা মায়া মন হঠাৎ করেই যেন মন খারাপ হয়ে গেল। উদাস মনে হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সামনে ঘুরে বসলো। নাদিমের বাড়িতে আমের প্লেট থেকে আম তুলে কামড় বসাতে বসাতে ভাবলো, আজ মায়ার নিখোঁজ স্বামীকে খুঁজে পেলে হয়তো মায়াও এমন খেয়াল রাখতো নিজের স্বামী। সকাল বিকাল সেও শশীর মতন করে নিজের ভালোবাসার মানুষকে কফি আর শরবত করে খাওয়াতো। আসলে মায়ার কপালটাই খারাপ, নয়তো স্বামীকে খুঁজে পেয়েও পাচ্ছে না কেন? কোথায় যে আছে মায়ের স্বামীটা, আল্লাহ জানে। রাত তখন 10টার ঘরে। আরিফ নাদিমকে নিয়ে আরাফ খানের সঙ্গে আড্ডা জমিয়েছে ড্রয়িং রুমে। মায়া এতক্ষণ সেখানে ছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো মায়ের স্বামীকে একটা ফোন করা দরকার। সেজন্য হাতের ফোনটা নিয়ে আস্তে করে উঠে এসে বসলো খানবাড়ির বাগানে থাকা খোলা বাংলোতে। বাগানের ভিতর থাকা জায়গা কড়া লাইটিংয়ের কারণে রাতের অন্ধকার ভাবটা তেমন বোঝা যায় না। বেশ উজ্জ্বল আলোয় দিনের মতোই লাগছে পরিবেশটা। চারপাশে বেশ বডিগার্ডে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া বন্দুক হাতে। মায়া উদাস মনে খোঁজে খোঁজে স্বামীর নাম্বারে কল লাগালো। যদিও মায়া জানে লোকটা ওর ফোন রিসিভ করবে না, তারপরও মায়া রোজ করে লোকটাকে কল দেয়। মান অভিমান কতদিন করে থাকবে লোকটা মায়ের উপর? একদিন না একদিন ঠিকই ভেঙে যাবে। মায়ের চেয়ারে বসে ফোনটা টেবিলের ওপর রাখলো। এক গালে হাত রেখে ফোনের ওপর ঝুঁকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল স্ক্রিনের ডায়ালকৃত নাম্বারের দিকে। সেখানে হৃদের নাম্বারে রিং হচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নেই। মায়ের মনোযোগ হঠাৎ বিঘ্ন ঘটে কারো উপস্থিতিতে টের পেয়ে। চোখ তুলে উপরে তাকাতে তাকাতে সেই ব্যক্তিটা ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ার টেনে বসে পড়ল। আচানক কারোর উপস্থিতিতে মায়ের চমকে উঠতে চোখে পড়ল আয়ানকে। বেশ হাসি মুখে মায়ের ফোনের দিকে তাকিয়ে হৃদের নাম্বার দেখে চিনতে পেরেও অপরিচিতির মতন করে বলল, তুমি কাকে ফোন করছো? মায়া হড়বড় করে কল কেটে নিজের ফোনটা হাতে নিয়ে লুকাতে লুকাতে বলল, কাউকে না ভাইয়া, আমি কিন্তু জানি তুমি কাকে কল করছিলে। তবে তুমি চাইলে এই বিষয়ে আমার হেল্প নিতে পারো। আমি কিন্তু তোমার কলের ওপাশের মানুষটাকে খুঁজে দিতে পারি। আমি কিন্তু জানি সব কিছু। মায়া চমকে ওঠার মতন করে অস্থির চিত্তের হড়বড়ে করে বলল, আপনি জানেন? আপনি কিভাবে জানেন? সেদিন রাতে কি তাহলে আপনি ছিলেন আমার সাথে? ওই লোকটা কি তাহলে আপনি? মায়ের এই কথায় আয়নের চোখে মুখে হঠাৎই আফসোসের গ্লানি দেখা গেল। আয়নের কণ্ঠের তেজ কমে আসলো ধীরেই। চাপা দীর্ঘশ্বাস গোপন করে মোলায়েম গলায় শুধালো, সেদিন রাতে তোমার সাথে না থাকার আফসোস আমার ইহজীবনে শেষ হবে না মায়ু। কিছু আফসোস কখনো শেষ হয় না, সারা জীবন থেকে যায়, তার মধ্যে তুমি একটা। মায়ার আয়নের গভীর কথার অর্থ বুঝল না। মায়ের মস্তিষ্ক এই মুহূর্তে উত্তেজিত, তাই অস্থির নয় আয়নকে শুধালো। মায়া বলল, মানে ওই লোকটা আপনি না? যদি অপশন থাকতো তাহলে অবশ্যই হতাম। মানে? আয়ন দীর্ঘশ্বাস গোপন করে নিজের কথা ঘুরিয়ে বলল, মানে কিছু না, তবে তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পাওয়ার। হৃদ তো তোমাকে হেল্প করলো না, তবে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিব না। ভয় নেই, আমি তোমার থেকে কোনো টাকা পয়সা বা কিডনি চাইবো না হৃদের মতো।
বিআই হিসেবে তো এতটুকু সাহায্য তো করতে পারি আমি তোমার, তাই না? এবার বলো কি লাগবে তোমার হেল্প? মায়া অস্থির চিত্তে আমতা আমতা করলো। ওর ছোট মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে আয়নের কথায়। মায়ের কেন জানি মনে আয়নের সাথে মায়ের নিখোঁজ স্বামীর কোনো সম্পর্ক আছে, আর নয়তো আয়নই হবে মায়ের সেই নিখোঁজ স্বামী। মায়ের সম্পর্কে এত কিছু কিভাবে জানা সম্ভব? মায়া তো আয়নকে বা অন্য কাউকে বলেনি, শুধু ওর বান্ধবীদের ছাড়া শ্রেয়া, নাদিয়া বা জুইকেও আয়নকে এসব বলতে যাবে না। তাহলে কে বলবে আয়নকে? হৃদ খান? অসম্ভব। হৃদ খান যে মুডি মানুষ, অবশ্যই মায়ের কথা মনে রেখে আয়নকে এসব বলে বেড়াবে না। তাছাড়া হৃদ খান মায়াকে কথা দিয়েছিল সে মায়ের পার্সোনাল কথাগুলো কাউকে বলবে না। হৃদ খান রাগী, জেদি, বেপরোয়া আর যাই হোক না কেন, সে অন্তত নিজের কথার খেলাপ করার মতন মানুষ নয়, এতটুকু মায়ের বিশ্বাস আছে। তাহলে আয়ন কিভাবে জানতে পারে? সেই চিন্তায় মায়ের মাথায় এলো আয়নই হয়তো মায়ের সেই মানুষটা হতে পারে যাকে মায়ের চায়। এমনটাও তো হতে পারে আয়ন নিজেকে লুকাতে চেয়ে মায়াকে এখন মিথ্যা বোঝাতে চাইছে। আয়ান মায়ের নিখোঁজ স্বামী হতে পারে, এই ভাবনা মায়ের মাথায় আসতেই মায়ের মন ছটফটে উঠল অস্থির চিত্তে। নিজের ভাবনা সত্যি করতে চেয়ে মায়া সরাসরি তাকালো আয়নের চোখে চোখে। মুহূর্তে দুজনের চোখাচোখি হলো। আয়নের হাসি হাসি মুখটা কেমন নিশ্চুপ হয়ে যাচ্ছে মায়ের অবিশ্বাস্য নজর দেখে। মায়া যে আয়নকে নিজের অনাকাঙ্ক্ষিত মানুষটা মনে করছে সেটা আয়ন মায়ের দৃষ্টি দেখেই বুঝতে পারল। তারপরও আয়ন মায়াকে বাধা দিল না, বরং নিশ্চুপ হয়ে বসে রইল। মায়াই প্রথম সরাসরি আয়নের দিকে তাকিয়ে বেশ করে পরখ করলো আয়নকে। আর পরখ করতেই যেন চমকে উঠল। আয়ন বেশ লম্বা আর বলিষ্ঠবান একজন পুরুষ, ঠিক সেদিন রাতের ওই অজানা লোকটার মতন। মায়ের হঠাৎ তীব্র ভয় ওর কলিজা শুকিয়ে গেল। মনে হলো অনাকাঙ্ক্ষিত কাউকে পেয়ে যাওয়ার কপালে ঘামের বিন্দুকণা দেখা গেল তখনই। মায়া জিভ দিয়ে ঠোঁট ভেজালো। দু হাতে চেপে ধরা নিজের ফোনটাকে কচলে অল্প হাঁ করে নিঃশ্বাস ফেললো ভিতরকার অস্থিরতা বের করতে। আয়নের দৈহিক গঠন আর শ্যামবর্ণ দেখে এবার মায়া নিশ্চিত মনে হলো আয়ন হয়তো মায়ের সেই অচেনা লোকটা যাকে মায়া নিজের স্বামী হিসেবে খোঁজে চলছে। মায়ের তীব্র অস্থিরতায় আজকে কম্পিত গলায় বলল, আমি পানি খাবো। আয়ান মুহূর্তে হেসে মায়ের দিকে টেবিলের ওপর রাখা পানির বোতলটা এগিয়ে দিতে দিতে মায়ের ডানে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে এক পলক তাকালো। হৃদ শুধু থেকেই বাংলো ঘরের দরজায় দাঁড়িয়েছিল। মায়া লক্ষ্য না করলেও আয়ন করেছিল। সে মায়া আর আয়নের সব কথোপকথন শুনেছে এতক্ষণ। মায়ের মনোভাবও তীক্ষ্ণ চোখে পরখ করেছে। আয়ন ইচ্ছা করে হৃদকে শুনিয়ে শুনিয়ে মায়ের হেল্প করতে চাইছে, কিন্তু আয়নের মায়াকে নিয়ে আফসোস করা বা মায়ের আয়নের প্রতি ওরকম দৃষ্টি, আয়নকে নিজের নিখোঁজ স্বামী মনে করা, এসব কিছু হৃদকে রাগ দিল। হৃদ চোয়াল শক্ত করে হাতের মুঠোয় চেপে থাকা ফোনটাকে পিষল। আয়ন হৃদের হাতের দিকে তাকিয়ে হৃদের রাগে ঠাহর করলো। তারপরও সেটা দেখেও না দেখার মতন করে মায়ের সাথে কথা চালিয়ে বলল, কি বললে না তো আমার হেল্প লাগবে কিনা? লাগলে বলে ফেলো চট করে, আমি এই মুহূর্তে তোমার খোঁজা ওই লোকটাকে বের করে দেব। মায়া ঢক ঢক করে ছোট পানির বোতল থেকে অর্ধেকটা পানি খেয়ে টেবিলের ওপর বোতলটা রাখতে রাখতে আয়নের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানালো যে ওর হেল্প লাগবে। আয়ান দারুণ হেসে গায়ে এলিয়ে বসলো চেয়ারে। মায়া উদ্দেশ্য করে বলল, তা লোকটা দেখতে কেমন ছিল, কিছু আইডি দাও তো শুনি। আয়নের কথায় মায়া হাতের মুঠোয় ফোনটাকে কচলাতে কচলাতে মিহিস্বরে বলল, লোকটা অনেক লম্বা আর বলিষ্ঠবান ছিল। লম্বা তো অনেকেই হয়, কিন্তু এক্স্যাক্টলি কতটুকু লম্বা ছিল সেটার একটা সঠিক ধারণা দিতে হবে। তুমি লম্বা মানুষ দেখে বলতে পারবে কতটুকু লম্বা ছিল ওই লোকটা? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। সে মানুষ দেখে বলতে পারবে ওই লোকটা কতটুকু লম্বা ছিল। মায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আয়নকে বলতে চাইলো, আপনার মতোই লম্বা ছিল ওই লোকটা। কিন্তু মায়ের কিছু বলার আগে আয়ন ডান দিকে তাকিয়ে হৃদকে ডাকলো হাঁক ছেড়ে, এই হৃদ, এইদিকে আয় তো ভাই। আয়নের ডাকে মায়া চমকালো, ভড়কালো, হকচকিয়ে দ্রুত তাকালো পাশে। দেখলো হৃদ ওর থেকে কয়েক কদম দূরে বাংলোর ঘরের দরজাতে দাঁড়িয়ে চেয়ে আছে মায়ের দিকে।
মায়ের হৃদের ভয়ে দ্রুত লাফিয়ে উঠতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল, মায়াকে জায়গা ছেড়ে না উঠতে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসে রইল, কিন্তু হৃদ তখনও ঠ্যাটামি করে দাঁড়িয়ে। আয়ন বুঝলো হৃদ স্বভাবে তেরামি করে দাঁড়িয়ে আছে, না জায়গা ছেড়ে নড়বে আর না এগিয়ে আসবে আয়নের দিকে। তাই বাধ্য হয়ে আয়ন উঠে গিয়ে হৃদের হাত টেনে মায়ের চেয়ারের পাশে দাঁড় করাতে করাতে বলল, কিরে ভাই, সব জায়গাতে ঠ্যাটামি করস কেন? একটু আধটু অন্যের কথা শুনলেও তো পারিস। দেখছিস না আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি, তুই একটু এখানে দাঁড়িয়ে থাক, আমাদের হেল্প লাগবে তো। হৃদকে মায়ের চেয়ারের পাশে দাঁড় করিয়ে আয়ন আবারও গিয়ে বসলো নিজের জায়গায়। চেয়ার টেনে বসতে বসতে হৃদের উদ্দেশ্যে আয়ন আবারও বলল, শোন হৃদ, তোরে যে জন্য ডেকেছি, আসলে আমি মায়ের ভণ্ড, প্রতারক, বেঈমান, লুকায়িত স্বামীর ইন ডিটেলস সম্পর্কে জানতে চাই। সেজন্য তোর একটু হেল্প লাগবে। তুই এখানে খাম্বার মতন দাঁড়িয়ে থাক। মায়া তোর উদাহরণ দেখিয়ে আমাকে জানাবে মায়া ভণ্ড, প্রতারক, বেঈমান স্বামীটা দেখতে কেমন ছিল। হৃদ রাগে কটমট করে আয়নের দিকে তাকালো। তার এসব ধরনের মন্তব্য কোনো কালেই পছন্দ না, এতে মেজাজ খারাপ হয়। আর সেজন্য আয়ন ইচ্ছা করে হৃদকে রাগাবার জন্য বারবার মায়ার স্বামীকে তুলে কুচা মেরে ভণ্ড, প্রতারক, বেঈমান বলে গালি দিচ্ছে। আয়ন জানে হৃদ মায়ার বৈবাহিক সম্পর্কে, আর জেনে বুঝে সে মায়াকে হেল্প করার নাম করে হৃদকে এই মুহূর্তে রাগ দিচ্ছে। মায়ের হৃদের ভয়ে জড়সড় হয়ে আয়ানকে বলল, ওনাকে লাগবে না, আমি এমনি বলতে পারবো। আরে তুমি এমনি বললে তো হবে না, মুখের কথায় আমি ঠিকঠাক কিছু বুঝবো না। তুমি একটা কাজ করো, দ্রুত উঠে হৃদের পাশাপাশি দাঁড়িয়ে বলো তো, তোমার নিখোঁজ স্বামী আসলে কতটুকু লম্বা ছিল? আমাদের হৃদ তো অনেক লম্বা, দেখো তো ওর মতো লম্বা ছিল কিনা একটু দেখো তো। যাও উঠে গিয়ে দাঁড়াও ওর পাশে। মায়া ভয়ে আমতা করলো যাবে কিনা সেটা নিয়ে। লাস্টবার হৃদ মায়াকে আঘাত করেছিল যেটা মায়া ভুলেনি, কিন্তু আয়ন তার সেসব জানে না। মায়াকে উঠতে না দেখে আয়ন আবারও তাড়া দিল। মায়া হাতের ফোনটা টেবিলে রেখে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে মায়া হৃদকে নিজের খুব কাছে অনুভব করলো। মায়ার আর নড়াচড়া করলো না, নত মস্তিষ্কে হৃদের পায়ের দিকে তাকিয়ে হাত কুঁচকালো। মায়াকে নড়তে না দেখে আয়ন অসন্তুষ্ট গলায় আবারও বলল, এইভাবে না মায়া, তুমি হৃদের মুখোমুখি না, বরং পাশাপাশি গিয়ে চেপে দাঁড়াও। দুজনকে একত্রে দাঁড়াতে দেখলে তবেই না আমি বুঝবো কে কতটুকু লম্বা ছিল। আয়নের কথায় অস্বস্তি বোধ করে মায়া ঘুরে হৃদের পাশাপাশি চেপে দাঁড়ালো। মায়ের বাহু হৃদের কুনোয়ের সাথে হালকা পাতলা স্পর্শ লাগলো মনে হয়। এর মাঝে আয়ন দুজনকে একত্রে দাঁড়াতে দেখে বেশ সিরিয়াস মুড নেওয়ার মতন করে বলল, এবার ঠিক আছে, এখন হৃদকে দেখে বলো তো, তোমার স্বামী লম্বায় কতটুকু ছিল? মায়া হাঁসফাঁস করে হাত কসলাতে ঘাড় উঁচিয়ে হৃদের দিকে তাকাতে চোখাচোখি হলো হৃদের শান্ত শীতল দৃষ্টির সাথে। মায়ের দিকে কেমন শান্ত মেজাজে তাকিয়ে হৃদ। অদ্ভুতভাবে মায়াও শিহরিত হলো হৃদের শান্ত দৃষ্টির অতলে। মায়া 2-3 সেকেন্ড বেশি পারলো না হৃদের শীতল দৃষ্টির মাঝে চেয়ে থাকে। জড়তায় দৃষ্টি নামিয়ে তাকালো হৃদের বলিষ্ঠ শক্ত কাঁধের দিকে।